পেশামশাই ইচ্ছে করে হ্যালো হ্যালো বলে নেটওয়ার্কের সমস্যা বুঝিয়ে ফোন কেটে দিল। শাওন অনেক বিরক্তি নিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। 9টার দিকে শাওন নিজেই সেই রুটি সবজি নিয়ে বসে পড়ল খেতে। নীলা সোফার কোণে মাথা রেখে মনমরা হয়ে পড়ে রইল। ক্ষুধা তো লেগেছে, কিন্তু খেতে ইচ্ছে করছেই না। তাই উঠে রুমে এসে বিছানায় 2 হাঁটু ভাঁজে মাথা দিয়ে বসে রইল। শাওন খাওয়া শেষ করে রুমে আসলো। টের পেয়েও নীলা মাথা তুলল না। সকালে কি এক কাণ্ড হলো! লজ্জায় মরে যেতে ইচ্ছে করতেছে। শাওন এসে নিজের ফাইলগুলো নিয়ে রুমে বসে বসে পেন্সিল দিয়ে কি যেন করতে আরম্ভ করলো। নীলার এখন মরাবাড়ি মনে হচ্ছে বাসাটা। এর চেয়ে শ্বশুরবাড়ি ভালো ছিল মনে হয়। 10টা বাজে, ঘুমও আসছে না। একটু আগেই যা ঘুমিয়েছিল তাতে আজ 12টা 1টা অবধি তো আসবেই না। শাওন ফাইল গুছিয়ে রেখে লাইট অফ করে রুম থেকে বের হলো। সেই সুবাদে নীলা মাথা তুলল। আস্তে আস্তে গিয়ে ব্যালকনিতে দাঁড়ালো। আজ চাঁদ মাঝারি আকারের, তাও ভালোই হলো। শাওন গেস্ট রুমের সামনে দাঁড়িয়ে আছে। তালা মারা দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। বুঝতে বাকি রইল না যে পিসা ঠিকই জানেন ও গেস্ট রুমে এসে আজ ঘুমাতে পারে, তাই এই কাজ করে আছে। সিরিয়াসলি আজও সোফায় ঘুমাতে হবে। চিন্তা করেই মাথা ব্যথা শুরু হলো শাওনের। বিরক্তির সাথে নিজের রুমে এসে বিছানায় কাউকে না দেখে শুয়ে পড়ল। মনে মনে পড়ল শাওন ঘুমিয়ে গেল। নীলা অনেকক্ষণ ব্যালকনির মেঝেতে বসে রইল। কত মিস করছে নিজের গ্রামকে আজ। জীবন কত দ্রুত বদলায়। 12টার দিকে রুমে ঢুকলো। রুম এখন ঘুরঘুটে অন্ধকার লাগছে। সোফাতে শাওন নেই। কোথায় গেল তাহলে? বিছানার কাছে যেতেই বুঝলো শাওন ঘুমিয়ে আছে। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নীলা বালিশ নিয়ে সোফাতে শুয়ে পড়ল। 2 মিনিট শুয়েই বুঝলো সোফাতে ঘুমানো অসম্ভব। এমনিও ঘুম আসছে না, তাই খোলা ব্যালকনির দিকে তাকিয়ে রইল। ভোরের দিকে চোখে একটু ঘুম এলো। 6টার একটু আগেই শাওন উঠল। সোফার দিকে তাকালো। কোনো ভ্রুক্ষেপ না করে গোসলের জন্য নিচের তোয়ালে আর কাপড় নিল। নিতে নিতে নীলার দিকে তাকাতেই দেখলো নীলা একদম সোফার কোনায় চলে এসেছে। আর একটু হলেই পড়বে নিচে। মুখ দিয়ে বিরক্তির শব্দ করে বলল, মনে মনে বলল, নামও তো মনে নেই। বলতে বলতে নীলা ঘুমের ঘোরে পড়ে যাবার মতো অবস্থা হতেই এসে নীলাকে ধরল শাওন। ওর এক হাত নীলার মাথার নিচে, অন্য হাত দিয়ে নীলার হাত ধরা। এত কিছুর পরেও নীলা শান্তিতে ঘুমোচ্ছে। ভাবা চাই, এজন্য কাকা কাকি বলতো ঘুমের মধ্যে তোকে নিয়ে কেউ গর্তে ফেললেও তুই টের পাবি না। নীলা শান্তিতে মাথা নাড়িয়ে আরো শাওনের কাছে চলে আসলো। শাওনের ফোন বেজে উঠল। শাওন বিছানায় রাখা ফোনের দিকে তাকালো। নীলাও ঘুমের ঘোরে চোখ খুলল। শাওন আবার মুখ ঘুরিয়ে নীলার দিকে ভ্রু কুঁচকে তাকালো। নীলা অবাক হয়ে গেল। নীলার এত কাছে কেন শাওন? কিছুই বুঝে উঠতে না পেরে ফট করে উঠে বসলো আর বলল, কি করছেন আপনি? 2 হাত নিচের গায়ের উপর দিল আর চোখে শাওনের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল। ফোন বাজে থেমে গেল। শাওন উঠে দাঁড়ালো। সোফাটা গড়াগড়ি করে ঘুমানোর জন্য না। ভ্রু কুঁচকে কথাটা বলেই শাওন গোসলে ঢুকে গেল। নীলা মনে মনে বলল, মানে কি? নীলা উঠে দাঁড়ালো। ভাবছে কি করবে। তখনই শাওনের ফোন আবার বেজে উঠল। কি করব, ধরবো? একবার বাথরুমের দিকে তাকালো। তারপর ফোনের কাছে গেল। দেখলো পিসেমশাই ফোন করেছে। নীলা রেগে গেল। বাহ, উনি নীলাকে ফোন না করে শাওনকে ফোন করেছেন আগে। ফোন রিসিভ করে রেগে বলল, পিসামণি কোথায় তুমি? আমি কাল থেকে অপেক্ষা করছি। পিসামণি বলল, ও তুই ধরেছিস? আর বলিস না, কাল ওই খামটা দিল না শাওন, বলল যে এই নেব, এগুলো বদলে মিলাকে রেখে যাও। কি আর বলবো আমি বল? তাই একাই চলে এলাম। শাওনের ওপর তো আমি আর কথা বলতে পারি না, তাই না? নীলা আশ্চর্য হয়ে বলল, কি বলেছেন উনি? আবার বলো। ওকে জিজ্ঞেস করে নে। আমি ভাই এখন সুন্দরবন যাচ্ছি। ঘুষ ঘুষ, ভালো থাক, টাটা। নীলা হ্যালো হ্যালো করলো, কিন্তু ওইদিকে পিসামণি ফোন কেটে দিয়েছেন। নীলা দ্রুত ফোন কান থেকে নামিয়ে আবার ফোন দিতে চাইল, কিন্তু হাতের পাসওয়ার্ড দেওয়া ফোনে। রাগে ফুলতে লাগলো নীলা। মনে মনে বলল, ঘুষ দেখাচ্ছে ঘুষ। শাওন বের হলো একটা ব্লু শার্ট আর কালো প্যান্ট পরে। নীলা ওইভাবেই রেগে দাঁড়িয়ে আছে। শাওন আলমারি খুলে স্যুট খুঁজতে লাগলো। শাওন কালো স্যুট বের করে সোফায় রাখলো আর হাতের বোতাম লাগাতে লাগাতে নীলার দিকে তাকালো। হঠাৎ ওর নজর নীলার হাতে পড়লো। নীলা শাওনের ফোন ধরে আছে। শাওন রেগে বলল, আমার ফোন নিয়ে তুমি কি করছো? নীলাও রেগে বলল। শাওন ভ্রু কুঁচকে বলল, কি বলেছি? জানেন না আপনি? শাওন নিজের ঘড়ি পড়ায় ব্যস্ত হয়ে গেল। এটা দেখে নীলা আরো খেপে গেল। 2 পা এগিয়ে এসে বলল, আপনি ঘুষ দিয়েছেন? শাওন এবার নীলার দিকে অবাক হয়ে তাকালো। এইভাবে তাকানো দেখে নীলা ভাবলো যে পিসিমণি তাহলে ঠিকই বলেছেন। কি চান আপনি? কেন দিয়েছেন টাকা ওনাকে?
সেটা তোমার জানার বিষয় না, আর তোমার না জানলেও চলবে। নীলা রেগে বলল। কেন? আমাকে নিয়ে যখন তখন আমি যাব না কেন? শাওন উত্তর না দিয়ে বলল। আমার ফোনটা দাও। না দিব না। শাওন রেগে বলে উঠল। আমার ফোনটা দাও। আমাকে আগে আপনি বলবেন। কথা শেষ করার আগেই শাওন নিচের দিকে আসলো, তাই নীলাও চুপ হয়ে গেল। ভালোভাবে দেবে বলো তো? হাত বাড়িয়ে দিল নীলা, ভয় ভয় বলল। আপনি আগে। নীলার কথা শেষ হবার আগেই নীলার হাত থেকে ফোনটা টেনে আবারও আলমারির দিকে চলে গেল শাওন। আমি থাকতে চাই না আপনার সাথে। নীলা রেগে বলে উঠল। শাওনও শান্ত গলায় সুর ঠিক করতে করতে বলল। আমিও তোমাকে রাখতে চাই না। তাহলে কেন জোর করছেন? What do you? অবাক হয়ে জিজ্ঞেস করলো শাওন। আপনি করেছেন। আপনাকে আমার একদমই সুবিধার মনে হয় না। শাওন ওর সুর ঠিক করা রেখে নীলার দিকে তাকালো। শাওনের চোখ দেখেই বুঝলো লাস্ট কথাটা বলাটা কত বড় ভুল হয়েছে নীলার। একটা ঢোক গিলে নিয়ে মনে মনে বলল। আমার কি ভয়? যা সত্যি তাই তো। আমাকে জোর করে রাখতে কেন চাইবে উনি? কে সুবিধা না? হ্যাঁ, শাওন বলতে বলতে নীলার কাছে এগিয়ে এলো। নীলা ভয়ে শেষ। ওপর থেকে কেউ দড়ি ফেললে নীলা উঠে যাবে এমন অবস্থা। আমি তো। নীলার কথাও বের হচ্ছে না। শাওন নীলার কাছে আসতেই নীলা জলদি মুখ ফিরিয়ে চলে আসতে যেতেই শাওন নীলার হাত ধরে নিচের দিকে ফিরালো নীলাকে। নীলা চমকে উঠল। কি করছেন আপনি? হাত ছাড়েন আমার। What did you just say? আমি সুবিধা না? আমি তো। তুমি তো কি? শাওন নীলার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। নীলা শাওনকে ধাক্কা দিয়ে 2 পা পিছতেই বিছানায় বসে পড়ল। এখন কি করবে নীলা? নিজের বলা কথাই নিজেই পস্তাচ্ছে। শাওন নীলার কাছে ঝুঁকে রাগী চোখে তাকিয়ে বলল। সুবিধা না হলে কি করে পারে সেটা আজ আমি তোমাকে দেখাবো। শাওন কাছে আসতেই নীলার শরীর কাঁপতে লাগলো। নীলা পেছাতে যাবে এমন সময় শাওন হাত ধরে নীলাকে বিছানা থেকে টেনে নামালো। কি করছেন আপনি? কোথায় নিয়ে যাচ্ছেন? নীলা বলতে লাগলো। শাওন নীলাকে টেনে নিয়ে একদম বাসা থেকে বের করে দরজা আটকে দিলেন। নীলা দরজায় বারবার আঘাত করে বলল দরজা খুলেন। কয়েকবার বলার পরও কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। এখন তো নীলার গা চলে যাচ্ছে। ইচ্ছে করছে ওই শাশুড়িকে আর তার ছেলেকে 2 টাকায় চিবিয়ে খেয়ে ফেলি। হাত মুঠ করে রাগটা পোষানোর চেষ্টা করলো, পোষালো না। খালি পায়ে 10 মিনিট ওইভাবেই দাঁড়িয়ে রইল। তারপর মনে মনে বলল, যেদিকে 2 চোখ যাই চলে যাব আমি আজই। যেই ভাবা সেই কাজ। নীলা নিচে নেমে এলো সিঁড়ি দিয়ে। লিফটে চড়তেই ভয় লাগে। নিচে আসতেই আশেপাশের সবাই তাকাচ্ছে নীলার দিকে। নিচে রিসেপশনের মহিলাও তাকাচ্ছে। আসলে নীলার দিকে না, নীলার পায়ের দিকে। কারণ নীলা খালি পায়ে। নীলা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তাদের দিকে তাকিয়ে ব্যঙ্গ হাসি দিয়ে বলল, খালি পায়ে কি প্রথম আপনারা দেখছেন নাকি কাউকে? আজ আমার শহীদ দিবস তো, তাই আমি খালি পায়ে। বুঝতে পেরেছেন? বলেই নীলা হাঁটা ধরল। অনেক দূর পর্যন্ত হেঁটে মনে পড়ল যে নীলা কাল দুপুর থেকেই কিছু খায়নি। পেটে হট্টগোল হচ্ছে আর মাথাও ঘুরছে। নীলা ভাবছে, এমনই কপাল আবার ফিরে যাবো? না না, কেন ফিরবো? আমার কি মান সম্মান নেই? কিন্তু কিছুই তো চিনি না এখন। শাওন দরজা খুলে বের হলো অফিসে যাবার জন্য। এদিক ওদিক চোখ বুলিয়ে নীলাকে দেখতে পেল না। তাই নিজের মাথা থেকে নীলার চিন্তাটা ঝেড়ে ফেলে দিয়ে নিজের মতো অফিসে চলে গেল। শাওন নিজের অফিসে বসে বসে ফাইলগুলো চেক করছে। এমন সময় পিসিমণি ফোন করলো। হ্যালো, বাসার টেলিফোন কতবার ফোন দিচ্ছি, কেউই তো ধরছে না। মিলা কোথায়? তুমি কোথায়? উল্টে প্রশ্ন করলো শাওন। কোথায় আবার? সুন্দরবন। সকালে তো ফোন করেছিলাম। শাওন ভ্রু কুঁচকে বিরক্তির সাথে বলল, তুমি ওকে না নিয়ে গেছো কেন? আর ওকে জানিয়েছো কেন যে আমি তোমাকে টাকা দিয়েছি? আরও কি কি বলছে, আমি নাকি ওকে জোর করে রাখছি? কি বলছো ওকে তুমি? পিসা একটু কেশে বলল, আমি কখন কি ওকে ফাইন, তোমাদের কাজ তোমরা করো, আমার কাজ আমি করব। আমি ওকে আমার সাথে আর রাখছি না। শাওন শোন। কল কেটে দিল শাওন। টেবিলে ফোনটা ফেলে টেবিলের উপর 2 হাত মুঠো করে তার উপর মাথা দিয়ে রইল। তখনই দরজায় টোকা পড়ল। শাওন মাথা তুলল। সুমনা দরজা ঠেলে ঢুকলো। কিরে, কি করছিস? শাওন মাথা তুলে বলল, নাথিং। কিছু হয়েছে? না, তোর মা ফোন করেছিল। ফোন ধরছিস না কেন ওনার? এক নিঃশ্বাস ফেলে শাওন বলল, বসো তো। বলছিলাম যে কি? ছুটি কাল থেকে জয়েন দিবে আবার। শাওন শান্তভাবে তাকিয়ে বলল, তো? না, বলছি আর কি। অপ্রস্তুত হেসে সুমনা বলল, যাই হোক, তোর বউ নাকি এসেছে?
চোখটা উঁচু করে সুমনা বলল। শাওন ল্যাপটপ খুলে কাজে ব্যস্ত হয়ে পড়ল। সুমনা একটু মুখ বাঁকিয়ে বলল, থাক, আর ঢং করতে হবে না, আমি আজ যাচ্ছি তোর বউয়ের সাথে দেখা করতে। হঠাৎ শাওনের মনে হলো নীলাকে বাহিরে বের করে দেবার কথা। তারপরই মনে মনে বলল, থাকুক কিছু সময় বাইরে, শাস্তি না হলে হবে না। কি কিছু তো বল। আজ না। শাওন ভালোভাবেই জানে সুমনা এই ঘটনা জানলে অনেক জ্ঞান দিবে, মাকেও বলে দেয় কিনা ঠিক নেই, কারণ এরা সব এক গোয়ালের ছাগল। আজ না কেন? সন্দেহ চোখে তাকালো সুমনা। তোর বাসায় তোকে পাঠিয়ে দেবো আমি কাল, তখন সারাদিন দেখিস আর রেখেও দিস। ল্যাপটপে কাজ করতে করতে বলল শাওন। না থাক, আমি আজই যাচ্ছি। না। হাঁটতে হাঁটতে অনেক দূর এসেছে নীলা। খালি পায়ে আর কতক্ষণ হাঁটে। এক জায়গায় দাঁড়ালো, পায়ের নিচে ব্যথা করছে। সামনের দিকে বসার জায়গা খুঁজলো, দেখলো সামনে একটা বড় গেট, কলেজ কিংবা ভার্সিটির মতো জায়গা মনে হয়। নীলা ঢুকতেই দেখলো কয়েকটা ছেলে মিলে দুইটা মেয়েকে বিরক্ত করছে। মনে মনে বলল, ঢাকাতেও বখাটে আছে তাহলে। ছেলেটা জোর করে মেয়েটার হাত ধরতে চাচ্ছিল। নীলা এদিক ওদিক তাকিয়ে একটা মাঝারি ইট ওই ছেলের মাথায় মারল। ছেলে ব্যথা পেয়ে আহ করে উঠে নীলার দিকে তাকালো, মাথা ডলতে ডলতে পড়ল। কে রে? ঘুরে নীলার দিকে তাকালো, মেয়ে দুটো সরে পড়ল। নীলা অবাক হয়ে মনে মনে বলল, বাহ, যার জন্য এত কিছু করলাম তারাই কেটে পড়লো এখন। ছেলেটার ফ্রেন্ডগুলো নীলার দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে, আর ছেলেটা বিরক্তিকর ভঙ্গিতে মাথা ডলতে ডলতে বলল, নিউ মাল নাকি? তাও আবার শাড়ি পরে কলেজে এসেছে। বলেই সবাই হাসতে লাগলো একসাথে। যদিও জোশ দেখতে মাইরি। বলেই নীলার কাছে এগিয়ে আসতে লাগলো। আশেপাশে লোকজন যে যার মতো ঘুরে বেড়াচ্ছে, গল্প করছে, চিৎকার করবে, কি করবে বুঝতে পারল না। তাই নীলা পিছুতে গিয়ে এক ছেলের সাথে ধাক্কা খেলো। তাকিয়ে দেখলো স্যুট কোট পরা এক ছেলে। ধাক্কা খেয়ে নীলার দিকে ছেলেটা তাকালো। যাক, কাউকে তো পাওয়া গেল। ইতিমধ্যে ছেলেগুলো থমকে দাঁড়িয়ে আছে। নীলা ওই ছেলেকে বলল, যাক, আপনি এসেছেন তাহলে। ওদেরকে ধরে 2-4টা দিন তো, আমাকে বিরক্ত করছে। ছেলেগুলো ভয়ে এদিক ওদিক চলে গেল। নীলা হাঁপ ছেড়ে বাঁচল। ছেলেটা স্বাভাবিকভাবেই নীলার দিকে তাকিয়ে আছে। ধন্যবাদ আপনাকে অনেকগুলো। হাসি মুখে বলল নীলা। ছেলেটি নীলার পায়ের দিকে তাকালো। নীলা চোখ ছোট ছোট করে বলল, এত হাঁ করে দেখার কি আছে? কাউকে কখনো খালি পায়ে দেখেননি নাকি? ছেলেটা হাসি মুখে বলল, দেখেছি, কিন্তু তাদের খালি পায়ের সাথে সাথে ছেঁড়া জামা কাপড় পরে থাকতেও দেখা যায়। নীলা বুঝলো ছেলেটি ভিক্ষুকদের কথা বলছে। ভ্রু কুচকে বলল, মানে? কোথায় থাকেন আপনি? দেখে তো স্থানীয় মনে হয় না। এই ঢাকাতেই। তাহলে কি এখন খালি পায়ে মর্নিং ওয়াক করছেন? ছেলেটা মুচকি হেসে বলল, আপনাকে ভাবতে হবে না, আপনি যেতে পারেন। কথা শেষ করার সাথে সাথে পেটের মধ্যে আওয়াজ হলো, অর্থাৎ এখন খেতে হবে কিছু। উনিও শুনতে পেয়েছেন হয়তো। নীলা অপ্রস্তুতভাবে হাসলো। ছেলেটা করুণ দৃষ্টিতে বললেন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি হারিয়ে গেছেন। আপনি কি আমার হেল্প চান? নীলা কিছু না বলে তাকিয়ে রইল। ছেলেটা হেসে বলল, চলেন প্রথমে কিছু খেয়ে নেওয়া যাক। না না, আমার খিদে নেই, আর আমি একাই যেতে পারবো। ছেলেটা একটা নিঃশ্বাস ফেলে বললেন, তাইলে আর কি, আমি যাই, আপনি থাকেন। সে দোকানে অনেক ভালো খিচুড়ি বিক্রি হয়। ছেলেটা হেঁটে চলে যেতে লাগলেন। নীলা মনে মনে বলল, নীলা, এখন এত মান সম্মান দিয়ে আর কি করবি? আগে পেট পূজাটা কর। নীলাও ছেলেটার পিছে পিছে যেতে লাগলো। খিচুড়ি দিয়ে গেল দোকানদার মাত্র 1 প্লেট। নীলার দিকে প্লেট ঠেলে দিয়ে ইশারা করে খেতে ছেলেটি বললেন। নীলা একবার আর চোখে নিচের দিকে তাকিয়ে তারপর খাবার প্লেটে মনোযোগ দিয়ে খেতে লাগলো। আপনি খান, আমি আসছি। বলে ছেলেটা বাহিরে চলে গেল। নীলার খাওয়া শেষে ছেলেটা হাজির হলো। নীলার সামনে একজোড়া জুতা রেখে বলল, নিন, এটা পরুন। নীলা ইতস্তত বোধ করে বলল, আমার লাগবে না। উনি বললেন, বাসার সামনে গিয়ে দিয়ে দেবেন, এখন তো পরেন। নীলা পরল। শাড়ির সাথে জুতা, পারফেক্ট ফক্কিনি লাগছে এখন। তাও কি আর করার, পায়ের নিচে মনে হয় ছিলে যাচ্ছে। শাওন দুপুরের পরই আজ বাসায় ফিরল। মনে করেছিল দরজার কাছেই নীলাকে দাঁড়ানো পাবে, কিন্তু না। কপাল কুঁচকে ঠোঁটের কোণা কামড়ে কিছু একটা চিন্তা করে আবার নিচে নেমে এলো। শাওন দারোয়ানকে জিজ্ঞেস করলো, একটা মেয়েকে দেখেছেন, কমলা শাড়ি? দারোয়ান মাথা নেড়ে বলল, হ্যাঁ স্যার, সকালে খালি পায়ে এক মেয়ে কোথায়? বের হতে তো দেখেছি স্যার, তারপর তো আর দেখিনি। ড্যাম ইট, কোন দিকে গেছে? এদিকে স্যার। শাওন গাড়ি স্টার্ট দিল। আমার গাড়িতে উঠুন, আমি আপনাকে বাসায় ছেড়ে দিচ্ছি।
এত জলদি বাসায় গিয়ে বসেই থাকতে হবে, তাও যাওয়াই ভালো। ছেলেটি অনেক হেল্প করেছে আজ নীলাকে, ছেলেটিকে আর না চালানোই ভালো হবে। খুঁজে খুঁজে বাসায় আসতে বেশ সময় লাগলো, প্রায় 2 ঘন্টা। রাস্তা নিচে গলিয়ে খেয়েছে, তাই উল্টোপাল্টা রাস্তা বলে বেশি টাইম লেগে গেল। যাই হোক, শেষমেশ চিনল। ইচ্ছে করে বাসা ছাড়িয়ে একটু দূরে যাবার পর ছেলেটিকে থামাতে বলল। অনেক ধন্যবাদ আপনাকে, সত্যি। হাসি মুখে বলল। প্লেজার ইজ মাইন। ছেলেটা বের হয়ে এসে গাড়ির দরজা খুলে দিল। নীলা ও ছেলেটা পরস্পরের মুখোমুখি দাঁড়ালো। নীলা হাসি মুখে বলল, ভালো থাকবেন। আপনিও। সবাইকে বিশ্বাস করবেন না, এই শহরে আপনার অনেক কিছু জানা ও শেখা বাকি। হালকা হেসে বলল ছেলেটা। নীলা প্রশ্নসূচকভাবে তাকালো। শাওন সেই মুহূর্তে এদিক সেদিক গাড়ি নিয়ে খুঁজে ফিরে এসে গেটের কাছে গাড়ি থামিয়েছিল। তখনই নীলাকে দেখতে পেল। স্বস্তির নিঃশ্বাস ফেলে নামার জন্য গাড়ির দরজায় হাত দিতেই দেখতে পেল নীলা একটা ছেলের সাথে হাসি মুখে দাঁড়িয়ে কথা বলছে। শাওন ভ্রু কুঁচকে তাকালো, তারপর গাড়ি থেকে নেমে নীলাদের দিকে হেঁটে আসতে লাগলো। আচ্ছা তাইলে গুড বাই। নীলাও হাসি মুখে বলল। হ্যাঁ, গুড বাই। বলেই ছেলেটা গাড়িতে ঢুকে গাড়ি স্টার্ট দিল। নীলা তার চলে যাওয়ায় গাড়িটার দিকে তাকিয়ে তারপর পিছনে ঘুরতেই দেখলো শাওন দাঁড়িয়ে আছে। মুখের হাসি কুতুব মিনার চলে গেল, বরং নীলার চোখে তখন স্পষ্ট রাগ ফুটে উঠেছে। উনি এসে কপাল কুঁচকে নীলার সামনে দাঁড়িয়ে বললেন, কি করছো এখানে তুমি? তা জেনে আপনি কি করবেন, দেখতে পারছেন না? শাওন রেগে কিছু একটা বলতে গিয়েও বলল না, উল্টে হেঁটে নিজের গাড়ির কাছে যেতে লাগলো। নীলা বলল, আরে চলে যাচ্ছেন মানে? আমাকে কি সারা রাতও বাইরে রেখে দেবেন নাকি? শাওন ঘুরেও তাকালো না। শাওন গিয়ে গাড়িতে বসে গাড়ি নিয়ে গেট দিয়ে ঢুকলো। নীলা একটা নিঃশ্বাস ফেলে বলল, কেন যে বিয়েটা দিল আমার এই ছেলেটার সাথে? নীলা বুঝলো যে নিজেকেই ফিরে যেতে হবে। নীলা জলদি জলদি হেঁটে গেট দিয়ে ঢুকছিল, তখন দারোয়ান বলল, আরে ম্যাডাম, আপনি? আপনাকে স্যার খুঁজছিল। কোন স্যার? চোখ কপালে করে বলল নীলা। লম্বা করে নীল শার্ট পরা। একটু মাথা খাটিয়ে বুঝলো দারোয়ান শাওনের কথা বলছেন। মুখ ভেঙচি দিয়ে বলল, খুঁজছিল না ছাই। শাওন গাড়ি পার্ক করে কালো ব্লেজারটা হাতে ঝুলিয়ে নিয়ে বিল্ডিংয়ে ঢুকছিল। নীলা জলদি ছুট লাগিয়ে শাওনের পিছে গেল। শাওন বুঝতে পেরে রিসেপশনের সামনে দাঁড়িয়ে পড়ল। নীলা বোঝেনি যে শাওন ওইভাবে দাঁড়িয়ে পড়বেন, তাই নীলা শাওনের পিঠের সাথে ধাক্কা খেল। এক চোখ হালকা বন্ধ করে মাথা ঘষতে ঘষতে একটু পিছিয়ে বলল, দাঁড়িয়ে পড়লেন কেন? শাওন রাগী চোখে নীলার দিকে ঘুরে তাকালো। শাওন নীলার দিকে এক পা এগোতেই নীলা পিছতে গিয়ে জুতার ঝুলে থাকা আলগা ফিতায় বেঁধে পড়ে যেতে লাগলো। তাল সামলাতে না পেরে এক হাত দিয়ে ওনার নীল শার্টের কলার ধরলো, অন্য হাত দিয়ে ওনার কোমরের কাছে শার্ট হাতের মুঠোয় ধরলো। আশেপাশে অনেকে তাকিয়ে আছে, বিশেষ করে রিসেপশনের মেয়েটা ঘাড় উঁচু করে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। শাওন ও শার্টের কলারের দিকে তাকালো, যেটা নীলা ধরেছিল। নীলা জলদি ছেড়ে দিয়ে একটু সরে দাঁড়ালো। নীলা আশেপাশে তাকাতে লাগলো। শাওন নীলার দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে কলারটা ঠিক করলো। নীলার চোখ রিসেপশনের মেয়ের চোখে পড়লো। সে এখন নীলার পায়ের দিকে তাকিয়ে আছে। নীলা মুখে হালকা হাসি এনে ওই মেয়ের দিকে তাকিয়ে নিজের এক পা একটু এগিয়ে দিল। জুতা এটা, আমার শহীদ দিবস শেষ বলেই মুখ ভেঙচি দিল। শাওন কপাল কুঁচকে নীলার পায়ের দিকে দেখলো। নীলা খেয়াল করে বলল, যাবেন নাকি দাঁড়িয়ে থাকবেন? শাওন গিয়ে লিফটে উঠল। নীলাও পিছন পিছন উঠল, সাথে আরো কয়েকজনও উঠল। নীলা এক কোণায় আর শাওন অপর কোণায় দাঁড়িয়েছে। লিফটের মধ্যে এক মেয়ে শাওনকে বলল, আপনি শাওন না? শাওন মেয়েটার দিকে তাকালো। হ্যাঁ, আপনিই তো। আমাকে চিনেছেন? শাওন হ্যাঁ না কিছুই না বলে আবার সামনের দিকে তাকালো। নীলা ফিক করে হেসে দিল মেয়েটাকে ইনসাল্ট হতে দেখে। সবাই ঘুরে নীলার দিকে তাকালো। শাওনও ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। নীলা হাসি বাদ দিয়ে স্বাভাবিক ভঙ্গিতে সামনের দিকে তাকিয়ে রইল। 6 নম্বর ফ্লোরে এসে লিফট থামলে শাওন নামলো, পিছে পিছে নীলাও নামলো। শাওন অনেক দ্রুত হাঁটে, সেই জন্যই শাওনের সাথে হাঁটা মুশকিল, তাও আবার শাড়ি আর জুতার জন্য তো আরোই হচ্ছে না। শাওন দরজার কাছে এসে দাঁড়ালো। নীলা ফট করে একটু সরে পাশে এসে দাঁড়ালো। শাওন গম্ভীর চোখে নীলার দিকে তাকালো, তারপর মুখ ঘুরিয়ে দরজার পাসওয়ার্ড লিখতে শুরু করলো।
নীলা শুধু খেয়াল করলো যে শাওন কেন একটা সংখ্যায় 5 বার চাপলেন। শাওন ঢুকলেন, তারপর নীলা আস্তে আস্তে ঢুকলো। শাওন দ্রুত রুমে চলে গেল। নীলা জুতা খুলে এসে সোফায় বসলেন পায়ের অবস্থা দেখার জন্য। ভালোই খারাপ অবস্থা। একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো। গোসলও তো করা হয়নি। রুমে এসে উকি দিয়ে কাউকে দেখলো না। শাওন তাইলে হয়তো গোসলে গেছেন। বুঝি না দিনে 2 বার করে কিসের এত গোসল। সোফায় বসে অপেক্ষা করতে লাগলো। বের হলে নীলা যাবে। কিছুক্ষণ পর টেলিফোনে বেজে উঠল। নীলা উঠিয়ে কানে দিল। পিসেমশাইয়ের ফোন। কিরে, ফোন দিলে ধরিস না কেন? সেই সকাল থেকে দিচ্ছি। নীলার পিসিমণির উপর প্রচুর রাগ হচ্ছে। বলে উঠল, এখানে আমাকে একা রেখে কেন গেল? কেন, কি হয়েছে? নীলা রাগের কারণে আর নিজের মুখ সামলাতে পারল না। অভিমান করে বলল, কি হয়নি, আমাকে বাসা থেকে আজ বেরই করে দিয়েছেন উনি। পিসিমণি গম্ভীর মুখে বললেন, কে? শাওন? নীলা মনে মনে বলল, অনেক খাটিয়েছেন আজ সারাদিন আমাকে, এবার আপনার পালা। তো আর কে? আমি কিছু বলিনি, কিছু করিনি, তাও শুধু শুধু আমাকে সারাদিন বাইরে রেখে দিয়েছে। নীলা কান্না কান্না ভাব করে বলল। পিসা চুপ করে আছে। নীলা আরো বলল, আর আমাকে সকাল থেকে খেতেও দেয়নি। শুধু সকাল কেন, আজও নাকি খেতে দেবে না। কি জানি আরো কত কি করবেন আমার সাথে। আমাকে না খেতে দিয়েই মারবেন মনে হয়। এখন যদি উনি জানতে পারে আমি তোমাকে সব বলেছি, তাহলে তো আমাকে মেরেই ফেলবে। এমনি কত অত্যাচার করে। কাঁদো কাঁদো গলায় কথাগুলো বলল। পিসামণি বলল, এমন ছেলে তো শাওন না। তুই সত্যি কিছু বলিসনি? নীলা ভ্রু কুঁচকে বলল, তুমি আমাকে সন্দেহ করো? উনি এমনই রাক্ষস টাইপ, কখন আমাকে খেয়ে ফেল। অভিনয় শুরু করলো। পিসা বলল, আচ্ছা, আমি দেখছি, ওকে বলবো না কিছু, ভয় নেই। জলদি দেখো। অভিনয় শেষ করে হাসি হাসি মুখ নিয়ে ফোন রাখতে যাবে, তখন মনে হলো কেউ নীলার দিকে তাকিয়ে আছে। আস্তে করে ফোনটা রাখলো। পাশে তাকাতেও ভয় করছে। সেই কেউ আর অন্য কেউ না, সায়নী তাকিয়ে আছে। গোসল সেরেই ওইখানে দাঁড়িয়ে শুনছিল হয়তো। চুল ভিজা ভিজা, একটা ট্রাউজার টাইপ প্যান্ট পরা, কিন্তু শার্ট এখনো পরেনি। নীলা ঠোঁট কামড়ে ধরে আর চোখে তাকালো। তারপর ঘাড় ঘুরিয়ে একবার শাওনের চোখের দিকে তাকিয়ে অপ্রস্তুত হাসি দিল। নিজের মনকে বোঝাতে লাগলো, শাওন কিছু শোনে নাই তাই না? তাই হবে। নীলা আস্তে আস্তে উঠে দাঁড়ালো। শাওনের চোখে মুখে রাগ ফুটে উঠেছে। এই নীরবতার ভয়াবহ আবহাওয়া দূর করতেই নীলা বলে উঠল, হ্যাঁ, আমি তাহলে গোসলে যাই। মিথ্যা হাসি মুখে টেনে বলল। শাওন স্বাভাবিক চোখে তাকিয়ে ব্যঙ্গ হাসি মুখে এনে নীলার দিকে এগিয়ে আসতে আসতে বলল, তুমি কিছুই বলনি, কিছুই করনি। আমি তোমাকে খেলে দিই না, রাইট? আমি তোমার সাথে কত কি করি, অনেক অত্যাচার করি। আমি এমনই ছেলে। আর কি জানো, রাক্ষস টাইপ। ওনার এই হাসি নীলার সুবিধার মনে হয় না। নীলার কলিজাটা উড়ে গেল। ফাঁসির আসামির মতো লাগছে। সব শুনে নিয়েছে, এটা কোনো কথা? আর একটু গোসল করতে পারতো না? কথাগুলো বলতে বলতে শাওন নীলার কাছে এসে পড়ল। তাই নীলা একটু করে পিছিয়ে যেতে লাগলো। শরীর অবশ হয়ে যাচ্ছে। নিচের পৌষ মাস চেয়েছিল, কিন্তু এখনো তো শাওনের চোখে নীলার সর্বনাশ দেখছে। পিছাতে পিছাতে দেয়ালে পিঠ ঠেকে গেল নীলার। শাওন নীলার অনেক কাছাকাছি চলে এসেছে। নীলা পাশ কাটিয়ে চলে যেতে চাইল। সাথে সাথে শাওন বা হাত দেওয়ালে রেখে নীলাকে আটকে দিল। শাওন গম্ভীর মুখে তাকিয়েছে নীলার দিকে। নীলা ভয়ে কাচুমাচু চোখ বন্ধ করে মাথা নিচু করে বলল, কি ছাড় আপনি? যেতে দিন আমাকে। দেখুন এখন কিসের ভয়? এত সময় তো খুব মুখ চলছিল। গম্ভীর গলায় কথাটা বলল শাওন। নীলা মাথা নিচু করে আস্তে আস্তে চোখ খুলল। নীলা কাঁপা কাঁপা গলায় বলল, দেখুন আমি আসলে। শাওন কঠোর চোখে তাকিয়ে বলল, আমি তো এখনো তোমার সাথে কিছুই করিনি, কিন্তু এখন করব। বলেই আরো কাছে চলে আসলেন। ছিটেফোঁটা যে দূরত্ব ছিল সেটাও নেই। নীলা পারলে দেয়ালটাই ঢুকে যায় এমন অবস্থা। শাওনকে 2 হাত দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেই শাওন নীলার 2 হাত দেওয়ালের সাথে চেপে ধরল। কি করছেন আপনি? দেখুন আমি কিন্তু। নীলা জোরে বলে উঠল। শাওন কপাল কুঁচকে বলল, তুমি কিন্তু কি? তখনই কেউ দরজা খুলে ভেতরে ঢুকলো। নীলা আর শাওন দুজনেই ঘাড় ঘুরিয়ে তাকালো। নীলার চোখ বড় বড় হয়ে গেল দরজার কাছে দাঁড়ানো মেয়েটিকে দেখে। সুমনা আমাদের এই অবস্থায় দেখে অপ্রস্তুত হাসি দিয়ে বলল, ওহো, বড্ড ভুল সময় ভুল জায়গায় এন্ট্রি নিয়ে নিয়েছি। সমস্যা নেই, তোরা তোদের কাজ চালিয়ে যা। বলেই সুমনা দরজাটা লাগিয়ে দিল। ভুল বোঝারই কথা সুমনার। এমন এক পরিবেশ তৈরি হয়েছিল। শাওনের কোনো রিয়াকশন নেই।
অন্য কেউ হলে হাত ছেড়ে সরে দাঁড়াতো, কিন্তু ঘাড় ঘুরিয়ে নীলার দিকে রাগে কটমট করে তাকিয়ে নীলার হাত ছেড়ে দিল আর বলল, আমি তো তোমাকে পরে দেখে নিচ্ছি। নীলা একটা ঢোক গিলল। নীলা নীলার হাত দুটোর দিকে তাকালো, একদম লাল হয়ে গেছে। সত্যিই রাক্ষস একটা। মুখটা ভেটকি মাছের মতো করে রাখলো। আসলে দরজাটা নীলাই ভুল করে হালকা খোলা রেখেছিল। নীলা ঢোকার সময় ভালো মতো খেয়াল করে আটকায়নি। শাওন নিজের রুমের থেকে একটা ছাই কালারের টি শার্ট পরে বের হলো। নীলার দিকে রেগে তাকিয়ে দরজা খুলতে গেল। সাথে সাথে নীলা রুমে চলে গেল। দরজা খুলতেই সুমনা বলল, কাজ কমপ্লিট বলেই হাসতে লাগলো। শাওন বিরক্তির সাথে অন্যদিকে তাকিয়ে একটা নিঃশ্বাস ফেলে সুমনার দিকে তাকিয়ে বলল, তুই এখানে কেন এখন? সুমনা শাওনকে জ্বালানোর জন্য বলল। কেন ডিস্টার্ব করলাম? মুচকি মুচকি হাসতে লাগলো। শাওন সিরিয়াস চোখে তাকিয়ে বলল, ওইরকম কিছুই না। কবে যে শুনবো ওইরকম কিছুই? বলেই হাসতে লাগলো সুমনা। শাওন দরজা থেকে সরে এসে সোফায় বসলো। সুমনাও ঢুকলো। সোফায় বসতে বসতে মুচকি হেসে বলল, মিলা কই? আরে বেচারি মনে হয় লজ্জা পেয়েছে। শাওন কিছু না বলে তাকিয়ে রইল গম্ভীর চোখে। তুই থাক, আমি দেখা করে আসি ওর সাথে। এমনিতেও আমি তোর চেহারা দেখতে আসিনি, আর তুই আমাকে না নিয়ে আগে আগে অফিস থেকে এসে বলি কেন? শাওন কোনো উত্তর দিল না। নীলা রুমে বসে টেনশনে পায়চারি করছিল। শাওন নাকি নীলাকে পরে দেখে নিবে, আর পারছে না। ডেলি ডেলি এমন হার্ট অ্যাটাকের চেয়ে একেবারে উপরে চলে যাওয়া ভালো। সুমনা রুমের সামনে এসে হাসি মিশ্রিত কণ্ঠে বলল, হাই, আমি সুমন, শাওনের ফ্রেন্ড। নীলা একটু চমকে উঠল। তারপর অল্প একটু হেসে বলল, আমি নীলা। সুমনা রুমে ঢুকতে ঢুকতে বলল, জানি আমি, তুমি শাওনের বউ? লাস্ট কথাটা শুনে মুখের হাসি উড়ে গেল। মনে মনে বলল, বউ না ছাই। প্রত্যুত্তরে শুধু হাসলো নীলা। শাওন এসে রুমে ঢুকতে ঢুকতে বলল, ডিনার করে যাবি? আমি খাবার অর্ডার করেছি, এখনই চলে আসবে। সুমনা বলল, ওকে। নীলা শাওনের দিকে আর চোখে তাকালো। শাওনও তাকালো। তারপর বের হয়ে চলে গেল। তারপর বলো, কেমন যাচ্ছে দিনকাল? নীলা মিথ্যা হাসি দিয়ে সুন্দর মতো মিথ্যা বলল, অনেক ভালো। সুমনা হুট করে এসে নীলার মুখ ধরে ভালো মতো দেখে বলল। খারাপ না। নীলা অবাক হয়ে তাকিয়ে রইল। তিনজন একসাথে ডিনারে বসলো। সুমনা আর নীলা পাশাপাশি, আর শাওন সুমনার সোজাসুজির সামনে। কেউই কোনো কথা বলছে না, বলবেই বা কি। সুমনা কয়েকটা কাজের কথা বলল শাওনের সাথে। নীলা আগে খাওয়া শেষ করে কিচেনে চলে গেল প্লেট রাখতে। তখন সুমনা মুচকি হেসে শাওনকে বলল, যাই বলিস, মেয়েটা কিন্তু অনেক সুন্দর রে। শাওন যেন কানেই শোনেনি এমন ভান করলো। খাওয়া শেষে সুমনা চলে গেল। শাওন সুমনাকে নিচে পর্যন্ত দিতে গেল। নীলা ঘড়ির দিকে তাকালো। মাত্র 8:30 বাজে। হঠাৎ মনে পড়ল গোসল করতে হবে। পা ব্যথা করছে এমনিতেই, বেশি হাঁটা হয়ে গেছে আজ। আগে গোসল সেরে নি। নীলা চট করে গোসল করতে গেল। শান্তিতে গোসল করে বের হলো। এখন ফ্রেশ লাগছে। মাথার চুল মুছতে মুছতে বের হলো। রুমে শাওন নেই। এর থেকে আনন্দের আর কি হতে পারে। ভাগ্যিস সুমন টাইম মতো এসেছিল, নাইলে আজ সত্যিই শহীদ হয়ে যেত। ভেবেই মুচকি হেসে দরজার কাছে তাকাতেই দেখলো শাওন দাঁড়িয়ে আছে। নীলার দিকে কপাল কুঁচকে রাগি রাগি চোখে তাকিয়ে আছে। নীলা ঢোক গিলল। তারপর এদিক ওদিক তাকাতে লাগলো। এখন আবার কি? গেট আউট। শাওন বলল। নীলা ভয় পেয়ে গেল। মনে মনে বলল,